হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্তেনি। লিখেছেন তাসনিয়া হোসেন। ঈশা 2 পা পিছিয়ে যায়। তার মনে হচ্ছে পা দুটো ভারী হয়ে গেছে। 1 ইঞ্চিও আর এগোতে চাইছে না। সামনে দাঁড়িয়ে থাকা বীর তীক্ষ্ণ শিকারী দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। সেই চোখ এড়িয়ে যাওয়ার উপায় ঈশার নেই। ঈশার প্রতিটি শ্বাস, প্রতিটি কাঁপন, প্রতিটি অস্থির নড়াচড়া সব কিছু বীর ঠান্ডা মাথায় পরখ করছে। ঈশা পেছাতে পেছাতে হঠাৎই পিছন ফিরে দৌড় দেয় ওয়াশরুমের দিকে। ঈশা শুধু এটাই চাইছে, বীরের থেকে দূরে যেতে। বীরের উপস্থিতিতে তার দম বন্ধ হয়ে আসছে। এটাই হয়তো তার শেষ ভরসা। কিন্তু বীর যেন সেই মুহূর্তটার অপেক্ষাতেই ছিল। ঈশা কি করবে এটার জন্যই। ঈশা যেতেই চোখের পলকে সে ঝড়ের গতিতে দৌড়ে এসে পেছন থেকে চাপটে ধরে তাকে। ঈশার যে হাতটা লুকানো ছিল, বীর সেটাই শক্ত করে চেপে ধরে, এমনভাবে যেন মুহূর্তে হাড় গড়িয়ে ফেলবে। শুরু হয় ধস্তাধস্তি। ঈশা নিজের সর্বশক্তি লাগিয়ে দেয়। বুকের ভেতর জমে থাকা সমস্ত রাগ, অপমান, ভয় সব কিছু একসাথে ঢেলে দেয় সে বীরের বিরুদ্ধে। কিন্তু বীরের পৌরশালী শক্তির কাছে সে যেন এক মুঠো হাওয়া। তবু সে থামে না, কারণ সে জানে এটাই তার শেষ সুযোগ। তার কাছে আর লড়ার মতো কিছু নেই। সে অসহায়। এই জানোয়ারদের সাথে বেড়ে ওঠার শক্তি তার নেই। তবু আজ তাকে পারতে হবে। ঈশা প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করে, আর এদিকে বীর হাতের চাপ আরও বাড়ায়। তার আঙুলগুলো লোহার শিকলের মতো শক্ত হয়ে আসে। মুঠো খুলে নিতে চায় জোর করে। ব্যথার ফুঁপিয়ে ওঠে ঈশায়া। বীর তাতে দাঁত চেপে হিসিয়ে বলে, হাত খোল। কি তোর হাতে? ঈশা মানে না। এক হাতে সে বীরের গলা আর বুক খামচে ধরে, সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয়, কিন্তু বীরকে এক চুলও টলাতে পারে না। শেষ উপায় না পেয়ে ঈশা হঠাৎ বীরের গলায় দাঁত বসিয়ে দেয় নিজের সর্বশক্তি দিয়ে। হঠাৎ আচমকা তীব্র ব্যথায় বীর থমকে যায়। তার গলা থেকে রক্ত বেরিয়ে আসে। বীরের হাত ছুটে যায় ঈশার শরীর থেকে। বীর ছাড়াতেই ঈশা ছুটে ঢুকে পড়ে ওয়াশরুমের ভেতরে। কয়েক কদম এগোতেই পিছন থেকে বীর ঈশার ওড়না টেনে ধরতে ঈশার শরীর থেকে ওড়না ফেলে দেয়। কিন্তু বীর ঈশাকে থামাতে পা দিয়ে ল্যাং মারে। ঈশা ছিটকে পড়ে যায়, সোজা গিয়ে পড়ে বাথটাবের কোনায়। আঘাত লাগে তার মাথায়। নরম চামড়া ফেটে যায় মুহূর্তেই। রক্ত গড়িয়ে নামতে শুরু করে কপাল বেয়ে। ব্যথায় মুখ নীল হয়ে আসে তার, চোখ ঝাপসা হয়ে যায়, পৃথিবী দুলতে থাকে। তবু হাতে শক্ত করে মুঠ করে রাখা ওষুধগুলো সে শেষ শক্তিটুকু দিয়ে মুখে পড়ে নেয়। রক্ত, ব্যথা, অপমান সব কিছু তাকে উপেক্ষা করে। ঈশা এমনভাবে আঘাত পাবে এটা বীর কল্পনাও করেনি। সে শুধু তাকে আটকাতে চেয়েছিল, থামাতে চেয়েছিল, কিন্তু এর পরের দৃশ্যটা তার বুকের ভেতরে রক্ত হিম করে দেয়। ঈশা হাতে মুঠো করে রাখা সব ওষুধ, ওই দৃশ্য দেখেই বীর 1 সেকেন্ড দেরি না করে বীর ঝাঁপিয়ে পড়ে। দ্রুত ঈশার গলা চেপে ধরে। এদিকে ঈশার ফর্সা মুখ রক্তে লাল হয়ে উঠছে। কপাল ফেটে ঝরতে থাকা রক্ত গড়িয়ে পড়ছে গাল বেয়ে। তার ঠোঁট কাঁপছে, চোখ ঝাপসা। বীর গলায় আরও শক্ত করে চেপে ধরে। এক হাতে মুখ খুলে ঈশা কাশতে শুরু করে। ঈশা মাথা সরাতে চায়, শ্বাস বন্ধ হয়ে আসছে তার। তবুও বীর ছাড়ছে না। মুখ চেপে ধরে আঙুল ঠুকিয়ে একে একে ওষুধগুলো বের করে আনার চেষ্টা করে। ভয়ের চোটে বীরের নিজের শরীর কাঁপছে, হাত কাঁপছে তার। ঈশার হাতে মুঠো ভর্তি যে ওষুধ ছিল সেগুলো সে মুখে ঢুকিয়েছে। যদি সে গিলে ফেলে, যদি দেরি হয়ে যায়, কিছু হয়ে যায়, যদি সে তাকে হারিয়ে ফেলে, সে কীভাবে বাঁচবে? ঈশার শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে, বুক ওঠানামা করছে অস্বাভাবিকভাবে, কিন্তু বীর হাত ছাড়ে না। তারপর হাত দিয়ে সে ঈশার মুখের ভেতরে থেকে সবগুলো ঔষধ বের করে আনে। তবুও তার মন শান্ত হয় না। তার ভেতরে সন্দেহ, আতঙ্ক, অস্থিরতা কিছুই থামে না। এদিকে ঈশা কাশতে কাশতে প্রায় শেষ। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, শরীর নিস্তেজ হয়ে আসছে।
বীর তার গলা ছেড়ে দেয়, কিন্তু মুখ চেপে ধরে রাখে শক্ত করে। তারপর নিজের আঙুল ঠুকিয়ে জোর করে ঈশাকে বমি করায়। ঈশা যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে বমি করতে থাকে, শরীর কাঁপছে, শ্বাস ভেঙে ভেঙে আসছে। ঈশাকে বমি করতে দেখে বীর এক মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলে। এইভাবে ভেতরে আর কিছু নেই, যা ছিল সব বেরিয়ে গেছে। ওষুধ গিলতে পারেনি সে, কিন্তু সেই স্বস্তি এক ফোঁটা মাত্র। তার রাগ, তার ভয় সব মিলে শরীর কাঁপছে এখনো। ঈশা এই দুঃসাহসিক কাজ তাকে ভিতর থেকে আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছে। বীরের হাতের মুঠো চলে যায় ঈশার চুলের ভাঁজে। এলোমেলো চুল মুঠো করে ধরে ঈশার মুখ তুলে বীরের চোখ দুটো লাল হয়ে আছে রাগে। বীর হিসিয়ে বলে, কিসের ওষুধ ছিল ওগুলো? বল, কোথায় পেয়েছিস তুই? কে দিয়েছে তোকে ওষুধ? বীরের চিৎকারে কাঁপছে ঈশায়া। এগুলো কিসের ওষুধ? ঈশায়া কিছু বলে না। তার শরীর দুর্বল হয়ে এসেছে, মাথা ঝিমঝিম করছে, কপালের ক্ষত থেকে রক্ত গড়িয়ে পড়ছে এখনো। শ্বাস ভারী হয়ে আছে, বুক কাঁপছে, তার ঠোঁট নড়ে না। বীর আবারও জিজ্ঞেস করে। বীরের ধৈর্য ভাঙে, রাগে সে হিতাহিত জ্ঞান শূন্য। বীর পানি ভর্তি বাথটাবের মধ্যে ঈশার মুখ চেপে ধরে, ঠান্ডা পানির ভেতর ডুবিয়ে দেয়। পানির শব্দে চারপাশে ভারী হয়ে ওঠে, গর্জে ওঠে বলে, বীর, মরার এত শক্ত তাই না? তার কণ্ঠস্বর ঠান্ডা, নিষ্ঠুর। যা তোর শখ আজ আমি পূরণ করব। ঈশার শরীর পানির ভেতর ছটফট করতে থাকে, হাত দুটো দুর্বলভাবে আঘাত করতে থাকে বীরের হাতে। পানি ঢুকে যায় ঈশার নাকে, মুখে। শ্বাস নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সে। আর বীর, তার মুখে সেই ভয়ঙ্কর কঠিন অভিব্যক্তি। কিছুক্ষণ পর বীর ঈশাকে টেনে তোলে। পানির ভেতর থেকে উঠে আসে ঈশা, হাঁ করে শ্বাস নিতে থাকে। ফুসফুস ভরে বাতাস টেনে নিতে চাইছে মরিয়া হয়ে। তার চোখে আতঙ্ক, মুখে কাতরতা। কাপা হাতে সে বীরকে ঠেকাতে চায়, যেন বলতে চায় এরকম না করতে, তার কষ্ট হচ্ছে। কিন্তু বীর থামে না, আবারও তার চোল চেপে ধরে ঠান্ডা পানি ভর্তি বাথটাবে ডুবিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর আবার তোলে। এই নির্মম খেলাটা বারবার চলতে থাকে। প্রতিবারই ঈশা ছটফটানি একটু একটু করে কমে আসে, তার শক্তি ক্ষয়ে যেতে থাকে। শেষমেশ সে প্রায় নিতিয়ে পড়ে, দুর্বল, নিঃশ্বাসহীন। ঈশার এই অবস্থা বীরের চোখে পড়ে। বীর ঈশার বাহু ধরে টেনে তোলে, ভেজা শরীরটাকে টেনে হিচড়ে রুমে নিয়ে আসে। তারপর এক ঝটকায় ফ্লোরে ছুঁড়ে দেয়। ধপ করে পড়ে যায় ঈশা, গুটিয়ে যায়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, বুক ওঠানামা করে অস্বাভাবিকভাবে। চোখ ঝাপসা হয়ে আসছে, চারপাশের কুয়াশা ঢেকে যাচ্ছে। বীর দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিজ স্বরে কিন্তু হুমকিতে ভরা কণ্ঠে বলে, বাঁচতে চাইলে মুখ খোল, না হলে আজকে তোর কি হবে আমি নিজেও জানি না। রুমের ভেতর পায়চারি করতে থাকে বীর পদক্ষেপে এদিক ওদিক হাঁটে, রাগ কমানোর চেষ্টা করছে, কিন্তু তার বুকের ভেতরে আগুন থামছে না। এদিকে ফ্লোরে পড়ে থাকা ঈশায়া পেটে হাত দিয়ে কাতরাচ্ছে, তার শরীর কাঁপছে, প্রতিটা শ্বাস যেন ছুরির মতো বিচ্ছে ভেতরে। হঠাৎ বীর আবার তার দিকে এগিয়ে আসে, টেনে তুলে তাকে। ঈশার বিধ্বস্ত চেহারাটা চোখে পড়ে, তার ফ্যাকাশে মুখ, রক্তে ভেজা কপাল, কাঁপতে থাকা ঠোঁট। এক সেকেন্ডের জন্য বীর ভেতরে কেমন একটা খারাপ লাগা জেগে ওঠে। ঈশার এই অবস্থা সে নিতে পারছে না, কিন্তু আরেকটা চিন্তা তার মাথায় আগুন ধরিয়ে দেয়। ঈশা তার থেকে দূরে যেতে চাইছে, সে তাকে ছেড়ে চলে যেতে চাইছে, সে নিজেকে শেষ করে দিতে চেয়েছে। আর এক সেকেন্ড দেরি হলে তাকে হারিয়ে ফেলতো সে। এটা বীর কোনোভাবেই মানতেই পারছে না। ঈশা ছাড়া সে একটা মুহূর্ত কল্পনা করতে পারে না। তার শরীরের রক্ত আবার গরম হয়ে ওঠে, চোখে নেমে আসে সেই ভয়ঙ্কর তেজ, হারানো আতঙ্কে জ্বলে ওঠা আগুন। ঈশাকে এভাবে ব্যথায় কুকড়াতে দেখে বীর থামে, দ্রুত এগিয়ে গিয়ে ঈশাকে উঠিয়ে বিছানায় বসায়। ঈশার শরীর ছেড়ে দিয়েছে, কপালে অনেক জায়গা কেটে গেছে, রক্তের গাঢ় লাল রেখা
একে বসে আছে ফর্সা ত্বকের উপর। বীর ড্রয়ার থেকে ওষুধ বের করে। ড্রয়ার লক ছিল, সে কাল রাতে নিজে হাতে লক করেছে। তার নিজেরই মনে আছে চাবি তার কাছে। তাহলে ইশায়া ওষুধ পেল কোথায়? তার প্যালেসে এসব কি হচ্ছে? বীরের মাথা কাজ করছে না। রাগের পরিমাণ সীমা ছাড়িয়েছে। তবু নিজেকে যথাসাধ্য শান্ত রেখে বীর ঈশার কাছে যায় ওষুধ লাগাতে। বীর ঈশার দিকে ঝুঁকতে ঈশায় হাত সরিয়ে দেয় তার। সে দুর্বল হাতেও এরকম তীব্র ঘৃণা লুকানো। বীর আবারও লাগাতে নিলে ঈশার মাথা সরিয়ে ফেলে। শরীর তার কুলোচ্ছে না, চোখ আধবোজা, ঠোঁট কাঁপছে। তবু ঈশা বীরের স্পর্শ সহ্য করতে পারছে না। এক মুহূর্তের জন্য বীর চোখ বুজে নেয় নিজেকে নিয়ন্ত্রণ করতে। তারপর আচমকা ঈশার চোয়াল শক্ত করে চেপে ধরে। তার আঙুলের চাপ দৃঢ়। সে নিজেকে অনেক কষ্ট করে নিয়ন্ত্রণ করেছে। বীর জোর করে ওষুধ লাগায়, ব্যান্ডেজ করে নিচে। প্রতিটা স্পর্শে ঈশার দেহ কেঁপে ওঠে, কিন্তু বীর থামে না। সব শেষ করে সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে ঈশার দিকে। তার চোখে ঝড়, অথচ কণ্ঠে বরফ জমে আছে। বীর গভীর গলায় বলে, মেজাজ খারাপ করিস না আমার, না হলে আজ তোর কি হাল হবে তুই কল্পনাও করতে পারবি না। বীর ঈশাকে রেখে উঠে দাঁড়ায়। পকেট থেকে সিগারেট বের করে আগুন ধরায়। ধোঁয়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ঘরের ভেতর। সে পায়চারি করতে থাকে এক কোণা থেকে আরেক কোণা। ভারী বুটের শব্দ মেঝের উপর আঘাত করছে। ঘটনাটা কি হয়েছে বীরের মাথার উপর দিয়ে যাচ্ছে। সে জিনিসটা হজম করতে পারছে না। ঈশা কেন এমন করলো? তার আসতে যদি আরেকটু দেরি হতো, যদি সে সত্যি ভাবনাটা শেষ করতে পারে না বীর। ঈশার হঠাৎ করা এই কাজের মানে কি? ওই ওষুধগুলো কিসের ছিল? বীর তীক্ষ্ণ চোখে চারপাশে তাকায়। তারপর ওষুধের পাতা খুঁজতে শুরু করে ড্রয়ার, মেঝে, বিছানার নিচে। তার চোয়াল শক্ত হয়ে যায়। একটাই প্রশ্ন ঘুরছে, ড্রয়ার সে নিজে লক করেছিল, তাহলে ঈশা ওষুধ পেল কোথায়? ঈশার চোখ বন্ধ করে শুয়ে আছে, বুকটা ওঠানামা করছে ধীরে ধীরে। খুব খারাপ লাগছে তার শরীরও, মনে আরও বেশি। বীর আবারও তার কাছে এসে দাঁড়ায়, নিচু গলায় বলে, ওষুধের পাতা কোথায়? ঈশার চোখ মেলে না, এমন ভাব যেন শব্দটাই সে শুনতে পায়নি। বীরের গলা এবার শক্ত হয়। কোথায় বল? কিসের ওষুধ ছিল? কোথায় পেয়েছিস? ঈশা নির্বাক হয়ে শুয়ে আছে, চোখের পাতা পর্যন্ত মেলে না। তার এই নিশ্চুপ থাকা বীরের অহংকারে আগুন ঢালে। বীর চোখে তাকে টেনে তোলে, শক্ত হাতে বাহু চেপে ধরে বলে, কথা শুনতে পারছিস না? নাটক করছিস আমার সাথে? ঈশা চুপ, ঠোঁট শক্ত করে বন্ধ, চোখ এখনো বন্ধ। বীরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঠাস করে একটা থাপ্পড় বসায় ঈশার বাম গালে। সেকেন্ডের গতিতে একই গালে আবারও বাজিয়ে থাপ্পড় বসায় বীর। ঘরের ভেতর শব্দটা কাঁপিয়ে ওঠে। আঘাতের পর আঘাত। ঈশা ফুপিয়ে ওঠে ব্যথায়। গালটা চলে যাচ্ছে তার, যেন আগুন ছুঁয়ে গেছে। মাথাটা ঝাঁকুনি খেয়ে একদিকে কাত হয়ে পড়ে। আর সহ্য করতে পারছে না সে। বীর আরও ছাচালো গলায় বলে, বল, কিসের ওষুধ ছিল? আর কোথায় পেয়েছিস? ঈশা চিরবিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বলবো না। ঈশা বলতে দেরি হয়, বীরের আবারও থাপ্পড় মারতে দেরি হয় না। তার চোখ লাল হয়ে উঠেছে। তুই কি মনে করেছিস তুই না বললে আমি বের করতে পারবো না? আমাকে কি মনে হয় তোর? 1 ঘন্টার মধ্যে খুঁজে বের করবো আমি। তারপর দেখ তুই আমি কি করি। ঈশা কাপা গলায় বলে, কি আর করবেন? মেরে ফেলবেন? চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ে। যেভাবে মেরে ফেলেছেন কালকের ওই লোককে, সাফা আপুকে, আর আমার বাকিটা বলতে পারে না। কান্নায় গলা আটকে আসে ঈশার। সাফা নামটা শোনা মাত্রই বীর অবাক হয়ে যায়। বীরের বুকের ভেতর ধক করে ওঠে। কানে বারবার বাজতে থাকে ঈশার বলা কথা। ঈশার ঠোঁট থেকে এই নামটা বের হওয়ার কথা না, কোনোভাবেই না। কিভাবে এমন হলো?
ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখনো 1 মাসও হয়নি। তাহলে সে কি ভুল শুনলো? না না, সে ভুল শুনেছে। বীরের মনে পড়ে ঈশার আগের সেই পাগলামি, কি অবস্থায় গিয়ে সে সিদ্ধান্তটা নিয়েছিল, কিভাবে নিজের হাতে তাকে অন্ধকারে ডুবিয়ে রেখেছে, শুধু যেন সত্যটা আর কোনোদিন তার সামনে না আসে এজন্য। আর যদি আবার যদি এরকম কিছু হয়। বীর ঈশার 2 বাহু শক্ত করে ধরে তাকে নিজের কাছে আনে। চোখ দুটো লাল, কপালের রগ ফুলে উঠেছে তার। কি বললি? কার নাম বললি তুই এই মুহূর্তে? বল, আবার বল। ঈশার চোখে আগুন নিয়ে তাকিয়ে আছে, তার কণ্ঠে ভয় নেই, আছে জমে থাকা ঘৃণা আর দহন। ঝাঁঝালো গলায় বলে, আপনি আমার পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছেন, আমার জীবন নষ্ট করেছেন। মেরে ফেলুন আমাকেও মেরে ফেলুন। আমি থাকবো না, আমি বাঁচতে চাই না, আপনার সাথে আমি থাকবো না। আপনি আপনি একটা খুনি। শব্দগুলো ভিড়ের বুকে ছুরির মতো আঘাত করেছে। ঈশার শরীরে রাখা তার হাত কেঁপে ওঠে। মুহূর্তের জন্য যেন তার দৃষ্টি পরিবর্তন হয়ে যায়, কিন্তু সেই নরমতা সে গিলে নেয়। নিজেকে সামলে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কে বলেছে তোকে এগুলো? কে বলেছে বল? আমি তোর ফ্যামিলি, আমি তোর সব, আর কেউ নেই তোর। আমি ছাড়া তোর আর কেউ নেই, বুঝেছিস? ঈশাকে ঝাঁকিয়ে বলতে থাকে বীর, তোর কোনো পরিবার নেই, রাজবীর আলভারেজই তোর সব। আমি তোর একমাত্র আপন মানুষ এই পৃথিবীতে, আমি ছাড়া কেউ নেই তোর। ঈশা তার হাত ঝাঁকিয়ে ছাড়তে চেষ্টা করে, চোখ ভিজে তার, কিন্তু কান্না করছে না। ঈশা মাথা নিচু করে চিৎকার করে বলে, আর কত মিথ্যা বলবেন? আপনি কি ভেবেছেন এভাবে সারা জীবন কাটিয়ে দেবেন? ভুল আপনি। সত্য কখনো চাপা থাকে না, মিথ্যা একদিন ঠিকই সামনে আসে। আপনার খেলা শেষ মিস্টার রাজবীর আলভারেজ। একদিন আপনার এই সাম্রাজ্যেরও শেষ হবে। যেভাবে আমি আমার সব কিছু হারিয়েছি, একদিন আপনিও আপনার সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন। মনে রাখবেন আমার এই কথা। ঈশার এই কথাগুলো বীরের অহংকারে আগুন ঠেলে দেয়। সে ঈশার গলা চেপে ধরে দেওয়ালে ঠেসে ধরে। তার কণ্ঠ গর্জে ওঠে, বড় বড় কথা বলতে শিখেছিস? তোর জিভ আমি আগুনে পুড়িয়ে দিব। কে বলেছে তোকে এগুলো? হ্যাঁ, কে বলেছে? বীরের চিৎকার বাড়তে থাকে। বলছি না তোর আমি ছাড়া কেউ নেই? কেন শুনছিস না? এক কথা বারবার বলছিস কেন? সাহস তোর খুব বেশি বেড়ে গেছে। আমাকে রাগাস নেই সায়া। ঈশার শ্বাস আটকে আসছে, তবু তার চোখে ভয় নেই। সে তাকিয়ে আছে বীরের চোখের দিকে তেজি দৃষ্টিতে। বীরের আঙুলের চাপ ধীরে ধীরে কমে আসে, কারণ সে বুঝে ঈশার সব মনে পড়ে গেছে, আর তার ভেতরে আগুনও জেগে উঠেছে। আগুনকে যতই চাপা দাও, একদিন সে দাউ দাউ করে চলে উঠবেই। কিন্তু না, সে ঈশাকে আগুন হতে দেবে না। ঈশা থাকবে শান্ত, বরফের মতো, যেভাবে সবসময় বীরের বুকে শীতলতা ছড়িয়ে দিয়েছে, ঠিক সেইভাবে। সে জ্বলবে না, সে ধ্বংস হবে না, সে শুধু থাকবে বীরের নিয়ন্ত্রণে, তার বুকের খাঁচায় বন্দি পাখির হয়ে। হঠাৎই বীর ঈশাকে টেনে নিজের বুকের ভেতর জড়িয়ে ধরে। শক্তির আলিঙ্গন না, এটা এক ধরনের মরিয়া আশ্রয় খোঁজা। বীরের বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে, যেন ভেতর থেকে কেউ মুঠো করে ধরে আছে হৃৎপিণ্ড। সে ঈশার মাথা নিজের বুকে শক্ত করে চেপে ধরে রাখে, যেন এই চাপেই সব সত্য, সব বিদ্রোহ, সব আগুন চুপ হয়ে যাবে। কিন্তু ঈশা বীরকে সরাতে চায়। বীর এবার গর্জে ওঠে না, বরং নিচু স্বরে বলে, ডোন্ট মুভ, চুপ থাকো, ভালো লাগছে না আমার। তার গলা ভারী, তারপর দ্রুত বলে ওঠে, এগুলো সব মিথ্যা জান। কে বলেছে তোমাকে এগুলো বলো? কালকের ওই ছেলেটাকে মেরেছি কারণ ও আমাদের মারতে ঢুকেছিল আমার প্যালেসে, তাই। বীর বোঝাতে চায় ঈশাকে নিজের মতো করে। তার ঠোঁট ছুঁয়ে যায় ঈশার ঘাড়ে। ঈশা হেসে ওঠে, সেই হাসি তার ছেলের। আর বোকা বানাতে পারবেন না আপনি আমাকে, আর না পারবেন আমাকে আটকে রাখতে। হয় আমাকে মুক্তি দিবেন, না হয় আমি নিজেকে শেষ করে দিব।
বীর চোখ বন্ধ করে, রাগ যেন রক্ত হয়ে শিরায় শিরায় দৌড়াতে শুরু করেছে। না, এভাবে হবে না। এই মেয়েটাকে এভাবে ছেড়ে দিলে সে হাতের বাইরে চলে যাবে। নিকোকে বলতে হবে তার ইমিডিয়েট এই মেডিসিন চাই, ইঞ্জেকশনের ব্যবস্থা করতে হবে। কিন্তু তার আগে ব্যবস্থা করতে হবে ঈশার কানে বিষ ঢালা ওই স্পাইকে। বীর ঈশাকে ছেড়ে সরে আসে, টেবিল থেকে ল্যাপটপ নেয়। ঈশা তাকিয়ে আছে বীরের দিকে, সে কি করছে সেটা দেখছে। বীর ল্যাপটপ খুলে তার রুমের সিসিটিভি ফুটেজ অন করে। স্ক্রিনে ভেসে ওঠে তাদের প্রতিটি মুহূর্ত। ঈশার বুক ধক করে ওঠে। সে বীরকে খুব ভালো করেই চেনে। সে জানে বীর ধুরন্ধর। একবার সন্ধ্যা করলে সে শেষ পর্যন্ত যাবে। আর ঈশা চায় না তার কারণে এলিজার কোনো ক্ষতি হোক। কিন্তু সে কি করবে? বীর কাল রাত থেকে সব সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। টেনে টেনে দেখছে সব কিছু। স্ক্রিনে ভেসে উঠে বীর রুমি থেকে বেরিয়ে যাচ্ছে। সেই সিনে এসে বীর থামে, এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর আবার প্লে করে। ঈশা উঠে ঘুম থেকে, বীরের চোখ স্থির। সে পরের অংশগুলো দেখতে থাকে। ঈশার গলা শুকিয়ে আসে, ভয়ে ঠান্ডা স্রোত তার শরীর বেয়ে নেমে যায়। এলিসাকে দেখলে বীর বুঝে ফেলবে সব। না, এটা দেখলে সব শেষ। ঈশায় কি করবে বুঝতে পারছে না। হঠাৎই সে দ্রুত এগিয়ে যায় বীরের কাছে, এক ঝটকায় ল্যাপটপটা তুলে নেয়। তারপর শরীরের সর্বশক্তি দিয়ে সেটা মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। ঈশার শরীর কাঁপছে ভয়ে। ল্যাপটপ আছড়ে পড়ে, স্ক্রিন চূর্ণ হয়ে যায়। বীর ধীরে ধীরে মাথা তোলে। তার চোখে আর রাগ নেই, রাগের থেকেও ভয়ঙ্কর কিছু আছে সেখানে, নিশ্চিত সন্দেহ। বীরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এক মুহূর্তে তার ভিতরে মানুষ সরে দাঁড়ায়। জেগে ওঠে সেই পশু যাকে এতদিন সে নিয়ন্ত্রণে রেখেছিল। এতটা মাস যার থেকে ঈশাকে সে আড়ালে রেখেছিল, নিজের অন্ধকার থেকে, নিজের রক্তাক্ত বাস্তবতা থেকে, নিজের বিকৃত ক্ষমতার খেলা থেকে। কিন্তু আজ তার মাথায় আর কিছু আসে না, না যুক্তি, না ভালোবাসা। বীর সজোরে ঈশার গালে থাপ্পড় মারে। ঈশার ঠোঁটের কোণে লবণাক্ত রক্তের স্বাদ জমে ওঠে। বীর থেমে থাকে না। সে কোমরের বেল্ট খুলে নেয়, চামড়ার বেল্টটা তার হাতে কুণ্ডলি পাকায়। তারপর একের পর এক আঘাত নেমে আসে। ঈশার চিৎকার পুরো রুম জুড়ে বাজতে থাকে। দেওয়াল, ছাদ, মেঝে সব যেন সে চিৎকারে কেঁপে উঠছে। কিন্তু বীরের কানে লাগে না। তার চোখে শুধু অন্ধকার, এমন অন্ধকার যেখানে কোনো মুখ নেই, কোনো স্মৃতি নেই, শুধু ধ্বংসের লাল আভা। ঈশার আত্মচিৎকারেও বীরের মন গলে না, একটা মুহূর্তের জন্যও না। এদিকে ঈশা ব্যথায় পুড়ে যাচ্ছে, নিজেকে বাঁচাতে হাত তুলছে, আবার পড়ে যাচ্ছে। চুল ছড়িয়ে গেছে, শ্বাস কাঁপছে, প্রতিটা আঘাত তার শরীরের দাগ হয়ে বসে যাচ্ছে। দাগ শুধু চামড়ায় নয়, ভেতরেও। বীর থামে না যতক্ষণ না ঈশা একেবারে চুপ হয়ে যায়। তার চিৎকার থেমে যায়, তার শরীরের নড়াচড়া থেমে যায়। মেঝেতে পড়ে থাকা ঈশায়া নিস্তব্ধ। রুমে শুধু বীরের ভারী শ্বাসের শব্দ। তারপর বেলটা ছুঁড়ে মারে নিচে। বীর নিচে ঝুঁকে ঈশার চুল খামচে ধরে, রাগে হিসিয়ে বলে, কাকে বাঁচাবি তুই? আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে ও? এত সহজ? তার কি করুণ মৃত্যু হয় তা তুই নিজের চোখে দেখবি। তুই কি মনে করেছিস ল্যাপটপ ভেঙে ফেললে আমি বের করতে পারবো না ওকে? দেখ তুই এবার কি হয়। ভালোভাবে বলেছি, সহ্য হয়নি। আমার ভেতরে হিংস্র জানোয়ারটাকে টেনে হিঁচড়ে বের করলি। এখন দেখবি তুই এই জানোয়ার ঠিক কি করে। আমার থেকে বাইরের মানুষের গুরুত্ব দেওয়ার পরিমাণ কি হয় দেখ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বীরের আঙুলের চাপ এক মুহূর্তে আরো শক্ত হয়, তারপর সে ছেড়ে দেয়। দরজা খুলে বেরিয়ে যায়। ঈশা পড়ে রয় নিথর। দরজা সজোরে বন্ধ হয়। বীর একবারও পিছন ফিরে তাকায় না। তার হাঁটার শব্দ করিডোরের প্রতিধ্বনি তোলে। তার রাগ, শরীরে আগুন জ্বলছে। বীর সিঁড়ি বেয়ে নিচে নামে। প্রাসাদের বিশাল হলরুম নেমে আসে নিস্তব্ধতা। সবাইকে নিচে আনো। একটা মাত্র নির্দেশ।
10 মিনিটের মধ্যে পুরো ম্যানশন কাঁপতে থাকে অদৃশ্য আতঙ্কে। হলরুমের মাঝখানে কালো লেদারের চেয়ার ভিড় বসে, পা দুটো ফাঁক করে কোনোই চেয়ারে হাতলে। তার চোখ রক্তলাল, ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে। চারপাশে সারি করে দাঁড়িয়ে আছে গার্ডরা, ঈশার দেখাশোনার জন্য নিয়োজিত 5জন মহিলা গার্ড সামনে, পেছনে বাকি গার্ড। সবাই লাইনে সোজা হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। পুরো হলরুমের পিনপতন নীরবতা।